তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কেমিস্ট্রির খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আলোচনা করার জন্য হাজির হয়েছি তোমাদের শহীদুল ভাইয়া। এবং আজকের টপিকটা হচ্ছে রিফরমেশন রিঅ্যাকশন বা রূপান্তর বিক্রিয়া, যেটা মূলত অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের খুব মূল একটা জিনিস। এবং এখান থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট বা এইচএসসি পরীক্ষাগুলোতেও প্রশ্ন আসে, এবং প্রশ্নগুলো কীরকম আসে বা এটার ফরম্যাটটা কীরকম হয় সেটা একটু দেখো। প্রশ্নগুলো মূলত এরকম হয়। সেটা হচ্ছে, এই প্রশ্নটা দেখো, এটা সাম্প্রতিক সময়ে আসা খুব জোস একটা প্রশ্ন, এরকমটা বলতে পারি। দেখো এখানে কি দেওয়া, এখানে শুরুতে বেনজিন দেওয়া এবং এর সাথে O3 কি, O3 হচ্ছে আমাদের ওজোন। বেনজিনের সাথে ওজোনের রিয়াকশন দেওয়া এবং এর ফলে এখানে একটা উৎপাদ উৎপন্ন হবে, যেটা দেওয়া নেই, যেটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। সেটার সাথে জিঙ্ক এবং পানির উপস্থিতিতে বিক্রিয়ার ফলে আরেকটা উৎপাদ উৎপন্ন হয়, এবং সেই উৎপাদকে 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে রিয়াকশন দিলে আরেকটা উৎপাদ উৎপন্ন হয়। খেয়াল করে দেখো, এখানে উৎপাদগুলোর নাম দেওয়া নেই, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, বা কখনো কখনো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা বক্স দেওয়া থাকে, এবং এগুলো আমাদেরকে সলভ করতে হয়। অনেক সময় হচ্ছে এগুলোর নাম জানতে চাওয়া হয়, বা এই উৎপাদগুলোর সাথে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জানতে চাওয়া হয়। এবং এখান থেকে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে এবং একটার সাথে একটা রিলেটেড প্রশ্ন আসে। মানে যেরকম প্রথমটি সলভ করতে না পারলে না আমরা পরেরটা সলভ করতে পারবো না, বা এটা সলভ করতে না পারলে শেষেরটাও সলভ করতে পারবো না। এগুলো একটার সাথে একটা রিলেটেড। তো আজকে আমি আলোচনা করব এরকম প্রশ্ন যদি বোর্ড পরীক্ষাতে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে যদি আসে, তাহলে আমরা কিভাবে চিন্তা করব, কিভাবে সলভ করব, এবং এরকম এগুলো পারার জন্য এখানে কি কি রিয়াকশন ইনভলভ সেগুলোও আলোচনা করব। যেরকম এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের এখানে 3 থেকে 4টি রিয়াকশন বা নামকরণ বিক্রিয়া, নামীয় বিক্রিয়া ইনভলভ আছে। যেরকম বেনজিনের সাথে এখানে ওজোনের বিক্রিয়া দেওয়া হচ্ছে, যেটাকে হচ্ছে আমরা বলি ওজোনিফিকেশন। ওজোনিফিকেশন বা বাংলাতে বলছি ওজোনীকরণ। ওজোনের সাথে কাউকে বিক্রিয়া দেওয়া হচ্ছে, যেটা ওজোনীকরণ। এর ফলে একটা উৎপাদ উৎপন্ন হচ্ছে। সেই উৎপাদকে জিঙ্ক এবং পানির উপস্থিতিতে ভেঙে ফেলা হচ্ছে, যেটাকে হচ্ছে আমরা বলছি ওজোনোলাইসিস বা ওজোন বিশ্লেষণ। এবং ওজোন বিশ্লেষণের ফলে আমরা যে উৎপাদটিকে পাচ্ছি সেটিকে 50% গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়ার ফলে আমরা আরেকটি উৎপাদ পাচ্ছি, এবং এই বিক্রিয়াটিকে হচ্ছে আমরা বলি ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো রিঅ্যাকশন। তার মানে দেখতে পাচ্ছ, এরকম একটা রূপান্তর বিক্রিয়া সমাধানের জন্য আমাদেরকে তিনটি রিঅ্যাকশন সম্বন্ধে জানতে হবে। তো আজকের এই বিক্রিয়াটা সলভ করার জন্য আমরা প্রথমে এই 3টা রিঅ্যাকশন সম্বন্ধে অল্প একটু করে জানবো বা ধারণা নিব, এবং আমাদের ধারণা নেওয়া শেষ হলে বা বোঝা শেষ হলে এরপর এই প্রশ্নটি আমরা সমাধান করব। তাহলে আমরা শুরু করছি ওজোনিফিকেশন দিয়ে। এটাকে একটু আলাদাভাবে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, ওজোনিফিকেশন কি, সেটা হচ্ছে কোনো কিছুর সাথে ওজোনের সংযোজন করা বা বিক্রিয়া দেওয়া। তো যেরকম আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, শুরুতেই বেনজিন না নিয়ে আমরা একটা সহজ এক্সাম্পল নিচ্ছি বোঝার জন্য। ধরো আমরা এখানে একটা অসম্পৃক্ত জৈব যৌগ নিলাম, সেটা হচ্ছে আমাদের ইথিন। ইথিনের সাথে আমরা বেনজিনের রিয়াকশন দিচ্ছি, ওজোনের রিয়াকশন দিচ্ছি। এটা কিভাবে হয় দেখো। এটা বোঝার জন্য আগে তোমাদেরকে বুঝতে হবে ওজোন কিভাবে ভাঙে। ওজোন কিভাবে ভাঙে? ওজোন একটি জারক পদার্থ। ওজোন ভাঙে হচ্ছে গিয়ে আমাদেরকে একটা অক্সিজেন অণু দিবে O2, এবং একটা জাইমান অক্সিজেন বা নেসেন্ট অক্সিজেন উৎপন্ন করবে। জাইমান বা নেসেন্ট এর অর্থ হচ্ছে তরুণ, মানে সদ্য উৎপন্ন হয়েছে এমন। আচ্ছা, এবং এখানে তোমরা জানার কথা সেটা হচ্ছে জাইমান অক্সিজেন অনেক বেশি রিঅ্যাক্টিভ, হাইলি রিঅ্যাক্টিভ, অনেক বেশি রিঅ্যাক্টিভ। মানে যদি সহজ কথায় বলি, জাইমান অক্সিজেন
খুব দ্রুততার সাথে কি করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এখানে উৎপন্ন হওয়া অক্সিজেন মলিকুল বা অক্সিজেন অণু, এই যে O2টা দেখতে পাচ্ছ, এটা জাইমান অক্সিজেনের তুলনায় একটু কম সক্রিয় বা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে আমাদের বিক্রিয়াটা বোঝা অলরেডি হয়ে গেছে। খেয়াল করে দেখো, আমরা এখানে যে অসম্পৃক্ত যৌগটা নিয়েছি, অ্যালকিন নিয়েছি, তোমরা জানো এখানে দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, একটা বন্ধন হচ্ছে পাই বন্ধন। এবং তোমরা জানার কথা, সিগমা বন্ধন অধিক শক্তিশালী বা একে ভাঙতে বেশি শক্তি দিতে হয়, এবং এর তুলনায় পাই বন্ধন একটু দুর্বল হয় বা এটাকে ভাঙতে কম শক্তি দিলেও হয়। তাহলে জাস্ট সিম্পলি চিন্তা করো, অক্সিজেন লেস রিঅ্যাক্টিভ, সুতরাং অক্সিজেন হচ্ছে ভাঙবে এখানে পাই বন্ডকে, এবং জাইমান অক্সিজেন হাইলি রিঅ্যাক্টিভ, এটি ভাঙবে সিগমা বন্ধনকে। এবং এখানে ভাঙার মধ্যে খুব সুন্দর একটা ছন্দ বা বলতে পারো একটা নিয়ম আছে। কীরকম দেখো, আমি উৎপাদটা ওই পাশে না লিখে এখানে নিচে লিখছি। আমাদের ইথিন অণুটা যেভাবে ছিল আমরা সেভাবেই লিখছি, তবে আমাদের সিগমা বন্ডটা ভেঙে এর মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের জাইমান অক্সিজেনটা, এবং আমাদের পাই বন্ডটা ভাঙছে হচ্ছে আমাদের অক্সিজেন অণু, এবং ভেঙে এভাবে হচ্ছে গিয়ে কার্বন দুটোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আশা করি এটা বুঝেছো। বা আরও একবার বলি, আমাদের যে জাইমান অক্সিজেনটা সিগমা বন্ডকে ভেঙে দুটো কার্বনের মাঝখানে বসে গেছে, আর আমাদের অক্সিজেন অণুটা এই পাই বন্ডটাকে ভেঙে একটা কার্বনে একটা অক্সিজেন, আরেকটা কার্বনে আরেকটা অক্সিজেন, এবং ওই দুটো অক্সিজেনের মধ্যে এই যে বন্ধনটা। তো এটাই হচ্ছে আমাদের ওজনীকরণ বা ওজোনিফিকেশন। রিঅ্যাকশনটা এভাবেই হয়, মানে ওজন দ্বিবন্ধনকে এভাবেই ভাঙে। এবং এই যৌগটা যেটা উৎপন্ন হয়েছে এটার নামটা খুবই সহজ। মাতৃযৌগটা ছিল ইথিন, ইথিনের সাথে ওজন যোগ করেছো, এই জন্য এটার নাম হচ্ছে ইথিন ওজোনাইড। ওজোন থেকে নামটা এসেছে ওজোনাইড। এবার এটা যদি তোমরা বুঝে থাকো, এখন বেনজিনের ওজনীকরণ বোঝা তোমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। যেরকম দেখো বেনজিনের ওজনীকরণটা কিভাবে হচ্ছে, এটা আমি মুছে দিই। বেনজিন আর অ্যালকিনের মধ্যে তফাৎটা খুবই অল্প। যদি বলতে চাই বেনজিনের মধ্যে কি আছে, বেনজিনের মধ্যে কি আছে, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। আমাদের বেনজিন হচ্ছে, যদি আমি বেনজিনের কঙ্কাল সংকেত লিখি বা স্কেলেটাল ফর্মুলা লিখি, তাহলে হচ্ছে আমাদের বেনজিনটা এরকম। এই যে দেখো, একান্তর দ্বিবন্ধন মানে দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন। বুঝেছো? এবার বেনজিনের সাথে আমরা কিসের বিক্রিয়া দিচ্ছি? ওজনের বিক্রিয়া দিচ্ছি। এবার চিন্তা করো, ইথিনে যা হয়েছিল বেনজিনেও তাই হবে, তবে ইথিনে দ্বিবন্ধন একটা ছিল, বেনজিনে দ্বিবন্ধন 3 জায়গায় 3টা আছে। তার মানে একই ঘটনা কয়বার ঘটবে? 3 বার ঘটবে। দেখো বোঝার চেষ্টা করো। তবে এটার জন্য ভালো হয় যদি বেনজিনের আমরা কঙ্কাল সংকেত না এঁকে যদি বেনজিনের অ্যাকচুয়াল সংকেত বা ফর্মুলাটা লেখার চেষ্টা করি। যেরকম দেখো বেনজিনের সংকেতটা কেমন, সেটা হচ্ছে এই যে CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড। এই তো, এটাই তো আমাদের বেনজিন। এখন এর সাথে আমরা কিসের রিয়াকশন দিচ্ছি? ওজনের, বা ওজনের সংযোজন করছি। তাহলে বলো এখানে কি হবে? আশা করি এই বিক্রিয়াটা পারা তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না। কি হবে? ওজনের মধ্যে জাইমান অক্সিজেনটা এই সিগমা আর পাই বন্ডের মধ্যে, সিগমা বন্ডের মধ্যে বসে যাবে, আর অক্সিজেন অণু পাই বন্ডকে ভেঙে দুটো কার্বনের সাথে বসে যাবে। দেখি আমি যেটা বলতে চাচ্ছি, দেখি তোমরা বুঝো কি না। এবং এটা করার সময় মাথা একদম ঠান্ডা রেখে ধাপে ধাপে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া ছাড়া এটা করতে হবে। দেখো আমাদের CH বন্ড CH, এই যে দেখো কার্বন আর কার্বনের মধ্যে যে সিগমা বন্ডটা ছিল সেখানে হচ্ছে আমাদের
জাইমান অক্সিজেনটা বসে গিয়েছে। আর পাই বন্ডটা ভেঙে এই কার্বনে একটা হাত হয়েছে, পাই বন্ডটা ভেঙে এই কার্বনে একটা হাত হয়েছে, এবং সেখানে আমাদের অক্সিজেন অণুর অক্সিজেন পরমাণু দুটো বসে গিয়েছে এবং ওদের মধ্যে এই যে বন্ধনটা। এই যে কাজটা কেবলমাত্র আমি করলাম, এই কাজটাই আমি এখানেও করব এবং আমি এখানে এই দ্বিবন্ধনের জন্যও করব। দেখো এরপরে কি হচ্ছে, হ্যাঁ এরপরে কার্বনের সাথে বন্ড দিয়ে কি আমাদের CH, এবং এখানে যেটা হচ্ছে কার্বনের সাথে আরেকটা কার্বনের কি, এই যে দেখো সিগমা বন্ডের মধ্যে একটা জাইমান অক্সিজেন বসে গেল। এই যে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই যে বন্ড। দেখো যদিও ছবিটা আমার সুন্দর হচ্ছে না, বইয়ের ছবিটা অনেক সুন্দর করে আছে। এরপরে দেখো কি হচ্ছে, এখানে আমাদের CH এবং এখানে আমাদের কি কার্বনটা বসে যাচ্ছে। এই কার্বনে একটা হাত, এই কার্বনে একটা হাত ফাঁকা। এই যে আমাদের ছবিটা অনেকটা এরকম হচ্ছে, ওটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে। এই যে দেখো একটা বেনজিনের সাথে 3টা ওজন যুক্ত হয়েছে। বা এই ছবিটাকেই আমি একটু আরও সুন্দর করে আঁকার চেষ্টা করি, তাহলে তোমরা আরও বুঝতে পারবে। আমি যদি আরেকটু বেশি জায়গা জুড়ে আঁকি তাহলে তোমরা এটা আরও ভালো বুঝতে পারবে। বেনজিনের সাথে ওজনের রিয়াকশন দিলে আমরা যে কম্পাউন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, CH বন্ড অক্সিজেন বন্ড CH, এই কার্বনে একটা হাত, এই কার্বনে একটা হাত, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এদের মধ্যে বন্ড। এরপরে কার্বন আর কার্বনের মধ্যে আরেকটা অক্সিজেন, এই হাতে আর এই হাতে আরও একটা একটা করে অক্সিজেন, এদের মধ্যে বন্ড। এরপরে কার্বন আর কার্বনের মধ্যে একটা জাইমান অক্সিজেন, এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এবং এইখানে আমাদের সিঙ্গেল বন্ড। এই যে এই যৌগটাই বলছি। এবং এখানে দেখো বেনজিনের সাথে 3টা ওজন যুক্ত হয়েছে, এই জন্য এই যৌগটার নাম হচ্ছে বেনজিন ট্রাই। ট্রাই কেন? কারণ 3টা ওজন যুক্ত হয়েছে, ট্রাই ওজোনাইড, বেনজিন ট্রাই ওজোনাইড। আশা করি এটা বুঝেছো। হ্যাঁ জানি যৌগটা দেখতে খুবই অদ্ভুত বা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু এই যৌগটাকেই যদি তোমরা কঙ্কাল সংকেত দিয়ে আঁকতে তাহলে এটা খুবই সহজ দেখাতো, এবং সংকেতটা হচ্ছে অনেকটা এরকম দেখাতো, এই যে এরকম দেখাতো, সংকেতটা অনেকটা এরকম দেখাতো। এবং এখানে হচ্ছে এরকম অক্সিজেন আছে, তারপর হচ্ছে এখানে এরকম অক্সিজেন আছে। সরি, কঙ্কাল সংকেতটা আসলে আঁকাটা ঠিক হয়নি, এটা একটা ভালো চয়েস না কঙ্কাল সংকেত দিয়ে এগুলো দেখানো, ছবিটা ওরকম সুন্দর হয়নি। ঠিক আছে, কঙ্কাল সংকেত দিয়ে আঁকা বাদ দাও, এভাবেতেই বোঝার চেষ্টা করো। যদিও সংকেতটা অনেক বড় হয়ে গিয়েছে তারপরেও এটা বোঝা যায়, এটা সহজ। এবার খেয়াল করো, আমরা যদি একটু পিছনে যাই, এই যে খেয়াল করে দেখো, তার মানে বেনজিনকে ওজনীকরণ করলে এই যে যে প্রশ্নবোধক চিহ্ন, এখানে যে যৌগটা উৎপন্ন হবার কথা ছিল, খেয়াল করে দেখো আমরা কিন্তু সেই যৌগটাই কিন্তু কি তৈরি করে ফেলেছি, বেনজিন ট্রাইওজোনাইড। এবার আসো তার পরের প্রশ্নটা দেখো, এই বেনজিন ট্রাইওজোনাইডকে জিঙ্ক আর হচ্ছে কি পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ করতে বলা হয়েছে। পানি দিয়ে ভেঙে ফেলাকে আমরা কি বলি? আর্দ্র বিশ্লেষণ, ইংরেজিতে বলছি কি হাইড্রোলাইসিস। তবে এখানে আমরা হাইড্রোলাইসিস করছি কাকে? একটা ওজোনাইড যৌগকে। এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা কি বলছি? ওজোনোলাইসিস বা ওজন বিশ্লেষণ। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে যে আমরা আমাদের যে বেনজিন ট্রাইওজোনাইড উৎপন্ন হলো, আমরা এটাকে কি করব? এটাকেই হচ্ছে জিঙ্ক ধাতু আর পানির উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করব, যেটাকে হচ্ছে বলছি ওজন বিশ্লেষণ বা ওজোনোলাইসিস। এবার চিন্তা করো এখানে ওজন বিশ্লেষণটা কিভাবে হয়, এবং তোমরা জানো পানি দিয়ে যখন কাউকে বিশ্লেষিত করা হয় বা ভাঙা হয় তখন সেখানে কিছু বন্ধন ভাঙে এবং কিছু বন্ধন কি হয়? গড়ে। এবং এখানেও এই একই ঘটনাটা ঘটবে, কিছু বন্ধন এখানে ভাঙবে, কিছু বন্ধন এখানে গড়বে। তো কিছু বন্ধন যেগুলো ভাঙবে সেগুলো কিভাবে ভাঙবে দেখো, এখানে এই যে এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে যাবে, আর এই বন্ধনটা ভেঙে যাবে, দেখতে পাচ্ছ আশা করি। এবং
এই যে এইখানে যে অক্সিজেনটা আছে এটা এখান থেকে বের হয়ে যাবে, এইখান থেকে যে অক্সিজেনটা আছে এটা এখান থেকে বের হয়ে যাবে, এলিমিনেট হবে, অপসারিত হবে। এইখানে যে অক্সিজেনটা আছে এটা এখান থেকে বের হয়ে যাবে। এখন যদি বিক্রিয়াটাকে সহজ করে বলতে যাই তাহলে অনেক সহজেই বলা যায়, কিন্তু এতে একটু ঝামেলা থেকে যায়। কি ঝামেলা? আমি একটু কঠিন করেই বলি, দেখি তোমরা বুঝো কি না। সেটা হচ্ছে এই যে যে অক্সিজেনের এই যে যে বন্ধনটা ভেঙেছে, তার মানে এই অক্সিজেনটার একটা হাত ফাঁকা হয়েছে, এই অক্সিজেনটার একটা হাত ফাঁকা হয়েছে, বুঝেছো? আবার এই কার্বন আর এই কার্বনের মধ্যে এই যে যে অক্সিজেনটা এখান থেকে বের হয়ে গেল, তার মানে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে। তার মানে অক্সিজেন আর কার্বনের মধ্যে এই যে একটা একক বন্ধন আছে, অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বনের একটা হাত ফাঁকা, তার মানে ওরা এখানে দ্বিবন্ধন তৈরি করার চেষ্টা করবে। অক্সিজেন আর কার্বনের দুজনেরই একটা একটা করে হাত ফাঁকা, সুতরাং ওরা দ্বিবন্ধন করার চেষ্টা করবে। এবং এই একই ঘটনা দেখো বাকি জায়গাগুলোতেও হচ্ছে। এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে, এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে, এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে, এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হবে। দেখো, হ্যাঁ জানি দেখতে খুবই বিচ্ছিরি লাগছে, তবে আমি তোমাদেরকে এটাকে বুঝিয়ে দেবার চেষ্টা করি এখানে কি হচ্ছে। তবে একটা ভিন্ন কালি দিয়ে দেখাই। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এবার এখানে যেটা হচ্ছে, খেয়াল করো এই যে যে অংশটা, এই যে যে অংশটা, এই যে যে অংশটা, দেখো এই যে যে অংশটা, এই অংশটা একটা অণুর মতো। খেয়াল করে দেখো এবং উচ্চারণ করবা এভাবে, CHO, এই যে বন্ড CHO, মানে জিনিসটাকে হচ্ছে আমরা এভাবে লিখি, দেখো CHO বন্ড CHO। খেয়াল করে দেখো এই সেম ঘটনা আরও কোথায় কোথায় ঘটছে। এই যে দেখো CHO বন্ড, এই যে CHO, এই যে কার্বন আর কার্বনের মধ্যে এই যে বন্ডটা, তার মানে এই সেম মলিকুলটা আমাদের আরও একটা উৎপন্ন হয়েছে, তার মানে দুইটা। এবং খেয়াল করে দেখো এই যে CHO, এই যে কার্বন কার্বন বন্ডটা, বন্ড CHO, তার মানে এই মলিকুলটা আমাদের আসলে কয়টা উৎপন্ন হয়েছে? এই মলিকুলটা আমাদের তিনবার উৎপন্ন হয়েছে। এটা বোঝানোর জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে সামনে 3 দিয়ে দিই, ঠিক আছে? এবার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে যে এখানে জাইমান অক্সিজেন যেটা বের হয়ে গেল, এই যে যে এখানে যে জাইমান অক্সিজেনটা বের হয়ে গেল, এইখানে যে জাইমান অক্সিজেনটা বের হয়ে গেল, এই 3টা অক্সিজেন আসলে কি হয় বা এদের নিয়তি কি? এদের নিয়তি হচ্ছে এরা জিঙ্ক ধাতু, এই যে এখানে যে আমরা জিঙ্ক ধাতু নিয়েছি, জিঙ্ক ধাতুর সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াটাই তোমাদের বইয়ে দেওয়া আছে, তবে সমতা করে দেওয়া নেই। এবং এই বিক্রিয়াটা বোঝা খুব একটা ইম্পর্টেন্টও না, মানে সমতাটা ইম্পর্টেন্ট না, কারণ তোমরা জানো জৈব বিক্রিয়াতে সমতাকরণটা ইম্পর্টেন্ট না, উৎপাদগুলো কী কী এটা বোঝা ইম্পর্টেন্ট। কিন্তু কেউ যদি বলো যে ভাইয়া সমতা কি করব, হ্যাঁ সমতা করতে পারলে সমস্যা নেই। 3টা অক্সিজেন 3টা জিঙ্কের সাথে বিক্রিয়া করে 3টা জিঙ্ক অক্সাইড উৎপন্ন করছে, যদি চাও সমতা করতে পারো। আচ্ছা, এখন এই যৌগটা খুবই অদ্ভুত, এটা আসলে কিছু না, দুটো অ্যালডিহাইড মূলক। এবং তোমরা জানো বন্ড CHO, এটাকে তোমরা কি বলো? অ্যালডিহাইড মূলক বলো, অ্যালডিহাইডের কার্যকরী মূলক। দুটো অ্যালডিহাইড মূলক একজন আরেকজনের সাথে কি কার্বন কার্বনের মাধ্যমে একক বন্ধন দিয়ে যুক্ত। এবং এই যে যে যৌগটা বা যেটা উৎপন্ন হয়েছে এটার খুব সুন্দর একটা নাম আছে, এটার নামটা হচ্ছে গিয়ে গ্লাইঅক্সাল। এটার নামটা হচ্ছে গ্লাইঅক্সাল, এটার নামটা হচ্ছে গ্লাইঅক্সাল, বাণিজ্যিক নাম। এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া যায়, সেটা হচ্ছে এই যৌগটার রাসায়নিক নাম কি হতে পারে, তোমরা এটা চিন্তা করে এই ভিডিওটার কমেন্টে জানাবে। আচ্ছা, এবার আসো তাহলে পিছনে আসা যাক। এই যে আমাদের রিয়াকশন, তাহলে আমরা এই ধাপটা করে ফেলেছি, তার মানে এই প্রশ্নবোধক চিহ্নের উত্তর আমরা জানি এবং এই প্রশ্নবোধক চিহ্নের উত্তরও জানি। তার মানে আমাদের দুটো ধাপ কমপ্লিট করা শেষ। এখানে এটা ছিল বেনজিন ট্রাইওজোনাইট এবং এখানে যেটা উৎপন্ন হয়েছে এটা কি ছিল? এটা হচ্ছে
50% সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, এখানে একটু মিস হয়ে গেছে, এখানে একটু তাপও দিতে হবে, তাপ দিলে কি উৎপন্ন হবে, এটা হচ্ছে আমাদের লাস্ট ধাপ, এবং এই ধাপটাই সবথেকে কঠিন। এই ধাপটা ব্যাখ্যা করার জন্য তোমাদেরকে আলোচনা করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে জারণ বিজারণ কি, আর আরেকটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া কি। ক্যানিজারো একটা নামীয় বিক্রিয়া। তাহলে প্রথমে আসো জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া তোমরা ইনঅর্গানিকে, অজৈব রসায়নে যেভাবে পড়ো, সেটা হচ্ছে ইলেকট্রন দান করা হচ্ছে জারণ প্রক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। তবে জৈব রসায়নে ব্যাপারটি একটু আলাদা। জৈব রসায়নে হচ্ছে অক্সিজেনের সংযোজন হচ্ছে জারণ বিক্রিয়া, বা আর হাইড্রোজেনের সংযোজন হচ্ছে বিজারণ বিক্রিয়া। কথাটাকে অন্যভাবেও বলা যায়, উল্টো করেও বলা যায়, মানে হাইড্রোজেনের পার্সপেক্টিভ থেকেও বলা যায়। তবে আমি সহজে বলছি যে যদি কোথাও অক্সিজেনের সংযোজন করো, অক্সিজেন যোগ করো, আমরা বলছি সেটা কি জারণ বা অক্সিডেশন। আর যদি আমরা কোথাও হাইড্রোজেনের সংযোজন করি, তাহলে আমরা এটাকে বলছি বিজারণ বা রিডাকশন। আপাতত এই ধারণাটুকু আমাদের থাকলেই হবে, অক্সিজেনের সংযোজন হচ্ছে জারণ আর হাইড্রোজেনের সংযোজন হচ্ছে বিজারণ। আচ্ছা, এটার অন্য উল্টো কথাটা যেটা বলতে চাচ্ছিলাম সেটাও বলা যায়, সেটা হচ্ছে হাইড্রোজেনের সংযোজন যে কথা, হাইড্রোজেনের অপসারণ একই কথা। তার মানে হাইড্রোজেনের অপসারণও কি হবে, জারণ। আর হাইড্রোজেনের সংযোজন হচ্ছে বিজারণ, তার মানে অক্সিজেনের অপসারণও কি হবে, বিজারণ। মানে মূলত হচ্ছে এভাবেতে পড়লে তাহলে হচ্ছে আমাদের ভুল হবে না। ঠিক আছে, তাহলে এতটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে দেখি জৈব যৌগে কিভাবে আমরা জারণ আর বিজারণ ঘটাই। তো জারণ ঘটানোর জন্য বুঝতেই পারছো আমাদের অক্সিজেন লাগবে, আর বিজারণ ঘটানোর জন্য আমাদের হাইড্রোজেন লাগবে। এবং এই অক্সিজেন আর হাইড্রোজেন আসলে থাকে জাইমান ফর্মে, মানে অক্সিজেন থাকে জাইমান অক্সিজেন ফর্মে, আর হাইড্রোজেন থাকে জাইমান হাইড্রোজেন ফর্মে, মানে আমাদের ওভাবে তো ওদেরকে প্রয়োজন। তাহলে দেখি সেটা হচ্ছে এখন আমরা কি পড়ব, সেটা হচ্ছে গিয়ে অর্গানিক রিডক্স রিঅ্যাকশন। অর্গানিক রিডক্স রিঅ্যাকশন, এবং এই অর্গানিক রিডক্স রিঅ্যাকশন তোমাদের খুবই পরিচিত, কারণ তোমরা এটা ক্লাস 9-10-এও একবার পড়েছো, বিশেষ করে চ্যাপ্টার 11-এ, এবং ইন্টারমিডিয়েটেও জৈব যৌগ ভালো করে পড়ো বা না পড়ো, এটা তোমরা দেখেছো বা এটা তোমরা দেখেছো। দেখো জিনিসটা কীরকম ছিল, তোমাদের কাছে অ্যালকোহল ছিল, আর বন্ড OH, মানে আমি সাধারণ সংকেত লিখছি, আর বন্ড OH জেনারেল ফর্মুলা। অ্যালকোহলকে তোমরা জানো জারিত করলে, অ্যালকোহলকে জারিত করলে আমরা অক্সিজেন না লিখে জাইমান অক্সিজেন লিখছি, অক্সিজেন না লিখে আমরা কি লিখছি, জাইমান অক্সিজেন লিখছি। অ্যালকোহলকে জারিত করলে আমরা অ্যালডিহাইড পাবো, আমরা অ্যালডিহাইড পাবো। তবে এই রিঅ্যাকশনটাতে একটু ঝামেলা আছে, তোমাদের বইয়ে যেভাবে লেখা সেভাবে আসলে লিখলে ভুল হবে। এটাকে লেখা উচিত হচ্ছে একটু এভাবে, আমাদের অ্যালকোহলটার জন্য কার্বন চেইন একটা বাহিরে রাখা লাগবে। কেন এটা এখন বুঝবা না, আস্তে আস্তে বুঝবা। আমাদের অ্যালকোহলটাকে হচ্ছে আমরা এভাবে লিখছি, আর বন্ড CH2, মানে একটা মিথিলিন মূলককে বাহিরে লিখছি, বন্ড OH। এটাকে যদি আমরা জারিত করি জাইমান অক্সিজেন দিয়ে, তাহলে হচ্ছে আমরা কি পাবো, আমরা অ্যালডিহাইড পাবো, আর বন্ড CHO। এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত। অ্যালডিহাইডকে যদি আমরা আরও ফার্দার জারণ করি, মানে অক্সিডাইজ করি, তখন হচ্ছে আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড পাবো। এই বিক্রিয়াটা তোমরা দেখে এসেছো, এবং আমরা না স্টুডেন্টকে হচ্ছে এটা মনে রাখার জন্য একটু সহজে এভাবে বলতাম, সেটা হচ্ছে যদি কোথাও এরকম কোনো মূলক দেখো, সেটা হচ্ছে বন্ড CH2OH, পুরোটা না বলে আমরা এটা বলছি বন্ড CH2OH, জারিত করলে সেটা হয়ে যায় বন্ড CHO, মানে অ্যালকোহল মূলক অ্যালডিহাইড মূলকে কনভার্ট হচ্ছে। আর অ্যালডিহাইড মূলককে আবার জারিত করলে, ফার্দার অক্সিডাইজ করলে, সেটা কনভার্ট হয় বন্ড COOH, মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে। রিঅ্যাকশনটা এরকম ছিল, এবং এটা আশা করি তোমরা জানো। এবং এই রিঅ্যাকশনটা হচ্ছে তোমরা পড়েছো এইভাবে, জাইমান অক্সিজেন তো আর এখানে শুধু শুধু আসে না বা আকাশ থেকে টপকে আসে না, এখানে জাইমান অক্সিজেন একটা বিক্রিয়া থেকে পাওয়া যায়। সেই বিক্রিয়াটার জন্য হচ্ছে আমাদেরকে দুটো
বিক্রিয়ককে নিতে হতো, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং এর সাথে আমরা সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন দিতাম। এখানে যেটা হতো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এই মিশ্রণটা নিজেদের মধ্যে বিক্রিয়া করত এবং বিক্রিয়া করে হচ্ছে আমাদেরকে জাইমান অক্সিজেন প্রোভাইড করত। সেই জাইমান অক্সিজেন এই অ্যালকোহল মূলককে অ্যালডিহাইড মূলকে কনভার্ট করত এবং ওই জাইমান অক্সিজেন অ্যালডিহাইড মূলককে অ্যাসিড মূলকে কনভার্ট করতো বা জৈব অ্যাসিড মূলকে কনভার্ট করতো। এবং এই দুটো বিক্রিয়ার জন্যই আমরা এখানে কি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড এই দুটোকে লিখে দিতাম। এই বিক্রিয়াটা তোমরা ছোটো ক্লাসেই পড়েছো এবং তোমরা যদি কেউ আসলেই জানতে চাও যে রিয়াকশনটা কি, যে রিয়াকশন থেকে হচ্ছে জাইমান অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে, সেই রিয়াকশনটা হচ্ছে অনেকটা এরকম ছিল। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 বা এটা তোমরা ইন্টারমিডিয়েটে যখন পরিমাণগত রসায়ন ভালো করে পড়বে এইখানেও এই বিক্রিয়াটা পড়ার কথা, তারপরেও আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে যেটা হবে, পটাশিয়াম ধাতু অ্যাসিডের সালফেট আয়নের সাথে বিক্রিয়া করবে, ক্রোমিয়াম ধাতু অ্যাসিডের সালফেট আয়নের সাথে বিক্রিয়া করবে এবং দুটো লবণ উৎপন্ন করবে। সেই দুটো লবণ একটি হচ্ছে পটাশিয়াম সালফেট K2SO4 এবং ক্রোমিয়ামের কিন্তু পরিবর্তনশীল যোজনী আছে, এই জন্য ক্রোমিয়ামের সেই লবণটিকে বলার সময় ক্রোমিয়ামের যোজনীকেও বলতে হয়, সেটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। এটা বললে হবে না, এটাকে বলতে হবে ক্রোমিয়াম 3 সালফেট। খেয়াল করে দেখো, ক্রোমিয়াম এখানে 3 যোজনী দেখাচ্ছে। যোজনী বিনিময়ের কনসেপ্ট তোমরা জানো, ক্রোমিয়ামের যোজনী 3 সালফেট মূলকের কাছে, সালফেট মূলকের যোজনী 2 ক্রোমিয়ামের কাছে। ঠিক আছে, তো এটাকে ক্রোমিয়াম সালফেট না বলে ক্রোমিয়াম 3 সালফেট বলতে হবে। এতটুকু আশা করি বুঝেছো। এবার খেয়াল করে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটা জারক, হ্যাঁ, এবং এখানে যেটা হচ্ছে এই অ্যাসিডের মধ্যে থাকা হাইড্রোজেন আর জারকের মধ্যে থাকা অক্সিজেন এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে আমাদেরকে কি দিবে? পানি দিবে। এই যে এই বিক্রিয়াতে আমরা 3টা উৎপাদ লিখে ফেলেছি, আরেকটা উৎপাদ আছে, তবে সেটা আমরা সরাসরি না লিখে সমতাকরণ আগে করব, তারপর হচ্ছে সেই উৎপাদটাকে গেস করার চেষ্টা করব। যারা এই রিয়াকশনটা জানো তারা এটা পারবে। খেয়াল করে দেখো, এখানে বিক্রিয়কে পটাশিয়াম 2টা, উৎপাদে পটাশিয়াম 2টা, ওকে ডান। আমাদের বিক্রিয়কে ক্রোমিয়াম 2টা, আমাদের উৎপাদে ক্রোমিয়াম 2টা, তার মানে পটাশিয়াম আর হচ্ছে গিয়ে ক্রোমিয়ামের কি সমতাকরণ হয়ে গেছে। এবার চিন্তা করো, আমাদের এখানে পানি উৎপন্ন হচ্ছে এবং পানি উৎপন্ন হচ্ছে কিভাবে? এই যে অ্যাসিড থেকে হাইড্রোজেন আর আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট বা জারক থেকে অক্সিজেন, এই দুজনের বিক্রিয়াতে। এবার এখানে আর দুজন বিক্রিয়াকে বা ব্যক্তিকে সমতা করতে হবে, সেটা কি? এই যে খেয়াল করে দেখো, পটাশিয়াম সালফেটে আমাদের সালফেট মূলক কয়টা? একটা। আর ক্রোমিয়াম সালফেটে খেয়াল করে দেখো আমাদের সালফেট মূলক কয়টা? 3টা। এর মানে হচ্ছে আমাদের উৎপাদে কয়টা সালফেট আয়ন আছে? পটাশিয়াম সালফেটে একটা, ক্রোমিয়াম সালফেটে 3টা। এর মানে আমাদের উৎপাদে 4টা সালফেট আয়ন আছে। এখন চিন্তা করো, বিক্রিয়কে সালফেট আয়ন প্রোভাইডটা কে করছে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে সালফেট আয়ন একটা, আমাদের লাগবে 4টা। তাহলে আমরা যেটা করব, এখানে সামনে 4 দিয়ে দিব। এখন যদি 4 দিয়ে দিই তাহলে এবার বলো আমাদের এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল? হাইড্রোজেন হয়ে গেল 8টা। এর মানে যতভাবেই চিন্তা করে দেখো না কেন, 4টার বেশি পানি উৎপন্ন করা সম্ভব না, কারণ এখানে পানিতেও আমাদের হাইড্রোজেন কয়টা? 8টা। এতটুকু পর্যন্ত ওকে ডান। কিন্তু পানি 4টা হবার ফলে খেয়াল করে দেখো আমাদের অক্সিজেন কিন্তু এখানে মাত্র কয়টা? 4টা। স্বাভাবিক কথা, 4টা পানিতে 4টা অক্সিজেন আছে। কিন্তু খেয়াল করে দেখো আমাদের জারকে অক্সিজেন কয়টা? 7টা। কিন্তু উৎপাদে অক্সিজেন 4টা। তাহলে বাকি 3টা অক্সিজেন কোথায়? বাকি 3টা অক্সিজেন কোথায়? সেই বাকি 3টা অক্সিজেন হচ্ছে গিয়ে আসলে জাইমান অক্সিজেন হিসেবে এখানে উৎপন্ন হচ্ছে এবং সেই জাইমান অক্সিজেন এই বিক্রিয়াটাকে কি করছে? ঘটাচ্ছে। আশা করি এটা তোমরা জানো বা এই জারণ বিক্রিয়াটা জানতে, এবং কেউ কেউ হয়তো এই রিয়াকশনটাও জানতে। ঠিক আছে,
এবার এটা ছিল কি, এটা ছিল জারণ বিক্রিয়া, এটা ছিল কি জারণ বিক্রিয়া। এখন এটারই একটা অন্য বিক্রিয়া আছে, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। সেটা কি দেখাই, সেটাও খুব সহজ। জারণ যদি বুঝে থাকো তাহলে বিজারণও বুঝবা। আমরা আমাদের অ্যালকোহলকে একদম আগের মতোই লিখছি, আর বন্ড CH2 বন্ড OH। এরপরে এখানে আমরা কি লিখেছিলাম, অ্যালডিহাইডকে আর বন্ড CHO, এবং এখানে আমরা কি লিখেছিলাম আমাদের জৈব অ্যাসিড আর বন্ড COOH। এবং তোমরা পড়েছিলে কিভাবে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। মানে আমাদের ডিরেকশনটা এভাবেতে ছিল, অ্যালকোহল টু অ্যালডিহাইড, অ্যালডিহাইড টু কার্বক্সিলিক অ্যাসিড। এবার চিন্তা করো যদি তোমরা উল্টোটা করতে, মানে জারণ না করে যদি বিজারণ করতে, এই যে মানে যদি তোমরা জাইমান হাইড্রোজেন দিয়ে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ ঘটাও তাহলে তোমরা অ্যালডিহাইড পাবে, আর অ্যালডিহাইডকে জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারিত করলে তোমরা অ্যালকোহল পাবে। এটাই ছিল সেই বিক্রিয়া। জারণের ঠিক অপোজিট হচ্ছে কি বিজারণ। এখন তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো, জারণ করার জন্য আমরা পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে নিয়েছিলাম, বিজারণ করার জন্য কি নিব? হ্যাঁ, বিজারণ করার জন্য আমাদেরকে একটা বিজারক নিতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। খেয়াল করে দেখো, LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তার মানে এই দুই ধাপে এই দুজনকে দিয়ে দিলে কি হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ করলে, রিডিউসড করলে আমরা অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডকে সেম ওয়েতে অ্যাগেইন রিডিউসড করলে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। তার মানে এটাই বলতে চাচ্ছি, জারণের বিপরীত হচ্ছে বিজারণ, বিজারণের বিপরীত হচ্ছে কি জারণ। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি এই দুটো বিক্রিয়াকে একসাথে লেখার চেষ্টা করি, এবং এই দুটো বিক্রিয়াকে একসাথে বোঝা খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল, এটাকে যখন আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারিত করতাম, আমরা কি পেতাম, আমরা অ্যালডিহাইড পেতাম। এবং অ্যালডিহাইডকেও যদি আমরা আবার জারিত করি কি দিয়ে, K2Cr2O7 আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড দিয়ে, তখন আমরা কি পেতাম, আমরা জৈব অ্যাসিড পেতাম। ঠিক আছে, এবার আমি জাস্ট ভিন্ন কালি দিয়ে এর অপোজিট রিয়াকশনটাকে লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে অ্যাকচুয়ালি বিজারিত করছি তখন অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডকে যদি আমরা আবার বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তখন আমরা অ্যালকোহল পাবো। এখন ঘটনা হচ্ছে এগুলো না লেখার দরকার নেই, মানে আমরা এই জিনিসটাকে একটু সহজে যদি চিন্তা করি তাহলে ব্যাপারটা হচ্ছে একটু এরকম দেখায়। যদি এটাকে খুব সহজে পড়ার চেষ্টা করি তাহলে হচ্ছে এরকম, সেটা হচ্ছে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এবার অপোজিটটা চিন্তা করো, কার্বক্সিলিক অ্যাসিডকে জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, অ্যালডিহাইডকে আমরা জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারিত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আশা করি এটা বুঝেছো। এবং এখানে এই জিনিসটা এখন জেনে রাখো, খেয়াল করে দেখো, এই মাঝখানের অ্যালডিহাইডকে নিয়ে চিন্তা করো, এটাই সবথেকে ইম্পর্টেন্ট। এই মাঝখানের অ্যালডিহাইডকে নিয়ে চিন্তা করো, অ্যালডিহাইডের বিজারণ করলে অ্যাসিড উৎপন্ন হয়, আর অ্যালডিহাইডের জারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। খেয়াল করে দেখো, অ্যালডিহাইডের বিজারণ করলে অ্যাসিড উৎপন্ন হয়, অ্যালডিহাইডের বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। এটাই মনে রাখলে আমাদের হবে যে অ্যালডিহাইডের সাথে কি হচ্ছে, এটা বুঝেছো? এবার আসো আমাদের সেই লাস্ট বিক্রিয়াটা, যেটা কি ছিল, ওই যে আমাদের ওই বিক্রিয়াটার একদম লাস্ট ধাপ, সেটা কি ছিল, ক্যানিজারো বিক্রিয়া বা ক্যানিজারো রিয়াকশন। তো এখানে কি হচ্ছিল, ক্যানিজারো রিয়াকশনের জন্য আমাদেরকে একটা অ্যালডিহাইড নিতে হবে। আমাদের সমস্ত কথা কিন্তু হচ্ছে অ্যালডিহাইডকে নিয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে আমরা সব কিছুই কিন্তু কিসে নিয়ে আসছি, অ্যালডিহাইডে নিয়ে আসছি। তো ক্যানিজারো বিক্রিয়াতে আমাদের একটা অ্যালডিহাইড লাগবে, তো
তবে শর্তটা হচ্ছে আমাদের সেই অ্যালডিহাইডটার মধ্যে কি থাকতে পারবে না, আলফা হাইড্রোজেন থাকতে পারবে না, আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। এখন যদি আমি অল্পতে বলি আলফা হাইড্রোজেন কি, তাহলে সেটার জন্য তোমাদেরকে বুঝতে হবে আগে কার্যকরীমূলক কী। এবং তোমরা জানো, যেরকম আমি একটু সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই, আমাদের অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে কি, বন্ড সিএইচও, যেটাকে হচ্ছে বলছি ফাংশনাল গ্রুপ। এই অ্যালডিহাইডের সাথে বা এই ফাংশনাল গ্রুপের সাথে যদি কোনো কার্বন যুক্ত থাকে, যদি কোনো কার্বন যুক্ত থাকে, তাকে আমরা বলছি আলফা কার্বন, তাকে আমরা বলছি কি, আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে, অবশ্যই এখানে কার্বনের 3টা হাত ফাঁকা, তাই 3টা হাইড্রোজেন দিয়ে দিয়েছি, এই 3টা হাইড্রোজেনকে আমরা বলছি আলফা হাইড্রোজেন। এটাই বলতে চাচ্ছি, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে, আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনকে, হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। এত সিম্পল। এবার চিন্তা করে দেখো, ক্যানিজারো বিক্রিয়াতে কি বলা হচ্ছে, এমন একটা অ্যালডিহাইড নিতে হবে, সেটা কি, সেটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হইতে হবে। তার মানে সেখানে আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। তাহলে চিন্তা করো, আলফা হাইড্রোজেন কখন থাকবে, জাস্ট চিন্তা করো, আলফা হাইড্রোজেন তখনই থাকবে যখন আলফা কার্বন থাকবে। আলফা হাইড্রোজেন তখনই থাকবে যখন আলফা কার্বন থাকবে। তাহলে আমি তোমাদেরকে সব থেকে সিম্পল একটা রিয়াকশন দেখাচ্ছি বা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে কেমন হয় যদি আমরা অ্যালডিহাইডের এক্সাম্পল হিসেবে মিথানলকে নিই। মিথানল, খেয়াল করে দেখো, এই যে মিথানল, এখানে এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। খেয়াল করে দেখো, ফাংশনাল গ্রুপের সাথে কিন্তু কোনো কার্বন নেই। হ্যাঁ, হাইড্রোজেন আছে কিন্তু কোনো কার্বন নেই, তার মানে আলফা কার্বন নেই। যেহেতু আলফা কার্বন নেই, সুতরাং এখানে আলফা হাইড্রোজেন নেই। হ্যাঁ, হাইড্রোজেন আছে কিন্তু এটা আলফা হাইড্রোজেন নয়, এটা যেন তেন একটা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন নয়। এবং ক্যানিজারো রিয়াকশনে এটাই বলা হচ্ছে যে এমন অ্যালডিহাইড নিতে হবে যেটাতে আলফা হাইড্রোজেন থাকবে না। এবং এরকম এক্সাম্পল আরও অনেক আছে, এরকম এক্সাম্পল আরও অনেক আছে, তবে সেগুলো এখন দিব না। এখন আমরা চলে যাব ক্যানিজারো রিয়াকশনে কি হয় সেটা বোঝার জন্য। তো আমরা আমাদের খুব পছন্দের একটা এক্সাম্পল পেয়ে গেলাম যে ক্যানিজারো বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইড নিতে হবে। এখানে হবেটা কি দেখো, তাহলে এই যে এটাই হচ্ছে সেই আমাদের আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, এইচ বন্ড সিএইচও বা মিথানল। এবং এর সাথে আমরা রিয়াকশন দিচ্ছি কিসের, সেটা হচ্ছে আমাদের মিডিয়ামটা হচ্ছে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন তোমরা বলবে যে এখানে শতকরা বা পার্সেন্টেজ দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, এটা আসলে কি? এটা আসলে হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা অনেক বেশি। পার্সেন্ট দিয়ে ঘনমাত্রা বোঝায়, এটা তোমরা পরিমাণগত রসায়নে পড়বে, যেরকম পড়ে থাকার কথা, এরকম একটা ম্যাথ তোমরা করার কথা। সেটা হচ্ছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত, এইরকম একটা খুবই বিখ্যাত কোয়েশ্চেন তোমরা সলভ করার কথা, এটা এমসিকিউতে প্রায় আসে। তো এখানে এই পার্সেন্টটা দিয়ে কী বোঝাতো, এই পার্সেন্টটা দিয়ে বোঝাতো শতকরা ঘনমাত্রা, পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। তার মানে এটা আসলে বোঝাচ্ছে এখানে আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নিয়েছি, এখানে পানি কম, সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বেশি। এটা কেন বলছি, কারণ এই কথাটাকেই অনেক সময় না পরীক্ষাতে হচ্ছে এই 50%টা দেওয়া থাকে না, এই 50% না দিয়ে যে সিম্পলি বলে দেয় এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিয়েছো এটা গাঢ়, একই কথা। কখনো এরকম আমাদেরকে কনফিউজ করতেই পারে, পার্সেন্টেজটা উঠায় দিল, বা অনেক সময় এরকমও হতে পারে এখানে এই গাঢ় কথাটা লিখলই না। এখন তোমরা বলো গাঢ়কে আমরা ইংরেজিতে কী বলি, কনসেন্ট্রেটেড, আমরা কি বলি, কনসেন্ট্রেটেড। তো এখানে কনসেন্ট্রেটেড এর শর্ট ফর্মও লেখা থাকতে পারে। তোমাদেরকে সব কিছুই জানতে হবে একটা জিনিসকে কতভাবে লেখা যায়। আচ্ছা, এবার দেখো ক্যানিজারো কি বলেছে, আলফা হাইড্রোজেন বিহীন একটা অ্যালডিহাইডকে যদি আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া দেই, তাহলে যেটা হবে এখানে জারণও হবে, এখানে বিজারণও হবে। ভালো করে বুঝো, তোমরা জানো কোনো বিক্রিয়াতে হয় জারণ হয়, না হয় বিজারণ হয়। তবে এটা এমন একটা বিক্রিয়া যেখানে একটি বিক্রিয়কের সাথে একবার জারণ ঘটবে এবং একবার বিজারণ ঘটবে। মানে বুঝাই, আমাদেরকে আসলে এখানে এই মিথানলের অণুকে দুইবার নিতে হবে, মানে দুইটা অণু নিতে হবে। একটা অণুর হবে জারণ, একটা অণুর হবে কি, বিজারণ। এখন তোমরা বলবা এখানে মিথানলের জারণ হলে কি হয় আর বিজারণ হলে কি হয়, এটা বোঝার জন্য এই যে
এই পিছনের স্লাইডে আসো, খেয়াল করে দেখো, এই যে এটাই বলছিলাম অ্যালডিহাইডের জারণ হলে তোমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবে, অ্যালডিহাইডের বিজারণ হলে তোমরা অ্যালকোহল পাবে। এখন মনে মনে এখানে জাস্ট তোমাদের এই আর বন্ড CHOর জায়গায় মিথানলকে কল্পনা করো, এবং কল্পনা করো মিথানলকে জারণ করলে কি হয়, মিথানলকে জারণ করলে অ্যাসিড হয়। তোমরা জাস্ট আর এর জায়গায়, এই যে আর এর জায়গায় তোমরা হাইড্রোজেনকে কল্পনা করো, আর এর জায়গায় তোমরা হাইড্রোজেনকে কল্পনা করো, তাহলে এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তোমরা মিথানোয়িক অ্যাসিডকে পাবে। আর এবার কল্পনা করো আমাদের যে অ্যালডিহাইড বা মিথানল, এর যদি বিজারণ করি তাহলে কি করবে, জাস্ট সিম্পলি দেখো এই আর বা এই যে আর, এটার জায়গায় তো তোমাদের এই হাইড্রোজেনটা, সিম্পলি চিন্তা করো, এবং দেখো কি হবে এখানে, মানে মূলত এইটা হবে, দেখো H বন্ড, দেখো CH2OH, এই যে এটা হবে। কিন্তু বইয়ে এভাবে লেখে না, এখানে যেটা করে দেখো, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, মানে এটাকে আমরা এভাবে লিখে দেই, সেটা হচ্ছে এই যে CH3OH, মিথানল। এটা কি মিথানল, এবং আমরা এভাবেই বলে দিই মিথানলের জারণ করলে মিথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, মিথানলের বিজারণ করলে মিথানল উৎপন্ন হয়। বুঝেছো? এবং এই কথাটাই বইয়ে বলা আছে, অ্যালডিহাইডে কার্বন সংখ্যা যত ছিল কার্বক্সিলিক অ্যাসিডেও কার্বন সংখ্যা তত থাকবে, এবং অ্যালকোহলেও কার্বন সংখ্যা কি থাকবে, ততই থাকবে। এভাবেই আমরা বলি যে উৎপাদে কার্বন সংখ্যার কি হবে না, পরিবর্তন হবে না। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এবার দেখো এটাই বলতে চাচ্ছি, কারো সোডিয়াম হাইড্রোক্সাইড এই মিথানলের দুটো মিথানল অণুর মধ্যে একটির জারণ ঘটাবে আর একটির বিজারণ ঘটাবে। তো জারণ ঘটালে আমরা কি পাবো, আমরা মিথানোয়িক অ্যাসিড পাবো প্লাস, আর বিজারণ ঘটালে আমরা কি পাবো, মিথানল পাবো। আশা করি বুঝেছ। কিন্তু খেয়াল করে দেখবে বইয়ে বিক্রিয়াটা এভাবে দেওয়া নেই। এর কারণ হচ্ছে এখানে আমরা মাধ্যম বা মিডিয়াম হিসেবে নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা কি বেজ বা হচ্ছে অ্যালকালি, এবং বেজ যখন একটা অ্যাসিড জাতীয় কিছুকে পাবে তো এখানে কি করবে, একটা ইন্টারমিডিয়েট রিয়াকশন ঘটাবে। এবং রিয়াকশনটাকে আমি একটু নিচে লিখছি, কিচ্ছু না, এইরকম প্রশমন বিক্রিয়া তোমরা ছোটোবেলা থেকে অনেক করে এসেছো। মানে এই মিথানোয়িক, এই উৎপন্ন হওয়া মিথানোয়িক অ্যাসিডটার সাথে আমাদের মিডিয়াম হিসেবে নেওয়া সোডিয়াম হাইড্রোক্সাইড কী করবে, রিয়াকশন দিবে। এবং তোমরা জানো ক্ষারের ধাতু অ্যাসিডের হাইড্রোজেনকে কি করে, প্রতিস্থাপিত করে। তার মানে এখানে তোমরা সোডিয়াম মিথানয়েট পাবে। এই লবণটার নাম কি, সোডিয়াম মিথানয়েট, আর হচ্ছে কি পাবে, পানি পাবে। মানে বুঝেছো? মানে এখানে আসলে যেটা হচ্ছে তোমাদের এখানে জাস্ট দেখবে বইয়ের মধ্যে এই হাইড্রোজেনটা নেই, এখানে হাইড্রোজেন না দিয়ে এখানে যেটা আছে এখানে হচ্ছে সোডিয়াম আছে। ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিড জাস্ট সোডিয়াম মিথানয়েটে কনভার্ট হয়েছে, কার জন্য, এই যে মিডিয়াম হিসেবে একটা বেসকে নিয়েছি এই জন্য। এটাই হচ্ছে সেই ক্যানিজারো রিয়াকশন, এটাই হচ্ছে আমাদের সেই কি ক্যানিজারো রিয়াকশন। খেয়াল করে দেখো, এত কিছুর মেইন কথাটা বলে দেই, এই যে খেয়াল করে দেখো বন্ড CHO ক্যানিজারো বিক্রিয়াতে সেটা কনভার্ট হয়েছে বন্ড COO-NA, আর আরও একটা মিথানলের বন্ড CHO অ্যাকচুয়ালি কনভার্ট হয়েছে কিসে, যদি আমি এটাকে একটু ভেঙে লিখি, এটাকে একটু যদি ভেঙে লিখি এরকম ছিল H বন্ড CH2OH। খেয়াল করে দেখো, একটা বন্ড CHO কনভার্ট হয়েছে বন্ড COO-NA-তে, আরেকটা মিথানলের বন্ড CHO কনভার্ট হয়েছে বন্ড CH2OH। শেষ। এবার হচ্ছে আমরা আমাদের সেই বিক্রিয়াতে চলে আসি, সেটা হচ্ছে কোনটা, এই যে এই বিক্রিয়াটা, কোনটা, এই বিক্রিয়াটা, এই যে এখানে এখন কি রিয়াকশন হবে। তাহলে এবার আমি এক কাজ করি, এই রিয়াকশনটাকে আমি তোমাদের একবারে করে দেবার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে কি হবে, বা অন্য পেজে লিখি, সেটা হচ্ছে এগুলোই মুছে দিই বা পিছনে পেজেই লিখি, যেটা করা যায় এই পেজটাকেই হচ্ছে আমি কাজে লাগাই। হ্যাঁ, রেডিয়াসের ব্যাসার্ধ কমিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেনজিন ছিল, বেনজিনের আমরা ওজনীকরণ করেছিলাম, এর ফলে আমরা কি পেয়েছিলাম, এরকম একটা যৌগ পেয়েছিলাম। যৌগটার সংকেত অবশ্যই একটু ধৈর্য নিয়ে আঁকতে হবে।
এই যে এটা, তারপর কি এটা, মানে হচ্ছে আমাদের ওই বেনজিন ট্রাইওজোনাইড উৎপন্ন হবে। ওই যে সেই বেনজিন ট্রাইওজোনাইডটাকেই হচ্ছে আমরা লেখার চেষ্টা করছি বা আঁকার চেষ্টা করছি। এই যে এটা করলে এটা হয়, এবং এটাকে আমরা কি করছিলাম, ওই যে জিঙ্ক ধাতু আর কি পানি দিয়ে ওজোনোলাইসিস করছিলাম। এর ফলে কি পেতাম আমরা, 3 অণু, এই যে গ্লাইঅক্সাল পেতাম। 3 অণু আমরা কি পেতাম, গ্লাইঅক্সাল পেতাম। হ্যাঁ, সাথে জিঙ্ক অক্সাইড পেতাম, সেটা আমাদের মুখ্য উৎপাদ না, সুতরাং সেটা নিয়ে মাথা ঘামিও না। এটার সাথেই কি করেছিলাম দেখো তো, নিচে লিখছি, ওই যে আমাদের 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই যে আমাদের ক্যানিজারো বিক্রিয়াটা। এবং এখানেই মজাটা, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমি আবার একটু দ্রুত তোমাদেরকে ফিউচারে নিয়ে যাই। এই যে খেয়াল করো, এখানে তোমাদের যে মিথানেল ছিল, এই যে মিথানেল ও আলাদা আলাদা ছিল, মানে এই যে এটা একটা মিথানেল অণু, এটা আরেকটা মিথানেল অণু, মানে দুইটা মিথানেল অণুকে আমরা একসাথে 2 দিয়ে লিখেছিলাম। দুজনের সাথে দুরকম ঘটনা ঘটছিল, বুঝেছো? দুটা মিথানেলের সাথে দুটো আলাদা আলাদা ঘটনা ঘটছিল, বা আসলে দুইটা মিথানেলের এই যে যে কার্যকরী মূলকের সাথে দুটো ঘটনা ঘটছিল, একজনের হচ্ছিল জারণ, একজনের হচ্ছিল বিজারণ। কিন্তু মজাটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে এখানে দেখো, এখানে যে আমাদের অ্যালডিহাইড মূলকটা আছে, এরা কিন্তু আলাদা আলাদা না, অ্যালডিহাইড মূলক দুটো একসাথে, এবং এই যে এদের মধ্যে একটা বন্ড আছে। চিন্তা তো করতে হচ্ছে না, ওখানে ছিল হাইড্রোজেন আর এখানে আছে বন্ড, মানে ওখানে আমাদের অ্যালডিহাইড মূলক দুটো আলাদা ছিল, এখানে জাস্ট আমাদের অ্যালডিহাইড মূলক দুটো একসাথে। এবং এটাই হচ্ছে মজার জায়গা যে কী করবে, তাহলে যেটা করেছো, একটা অ্যালডিহাইড মূলকের তোমরা করবে জারণ, আর আরেকটা অ্যালডিহাইড মূলকের তোমরা কি করবে, বিজারণ বা রিডাকশন, এটাই করতে হবে। এবার বলো, জারণ করলে কি হয়, জারণ করলে COOH উৎপন্ন হবার কথা। এখানে একটু সমস্যা, যে এই COOHকে না আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কি করতো, লবণে পরিণত করতো, মানে আমরা এখানে জাস্ট হাইড্রোজেনটাকে মুছে কি লিখে দিব, এখানে সোডিয়াম লিখে দিব, বন্ডটা যেভাবে ছিল সেভাবেই দিচ্ছি। আর এবার বলো, এই বন্ড CHO কিসে কনভার্ট হবে বলো, ওই যে বন্ড CH2OH, ওই যে দেখো তাই হয়েছে। এটাই ছিল সেই উৎপাদ, বা সবার শেষ যে প্রশ্নবোধক চিহ্ন ছিল, ওখানে যে উৎপাদটা উৎপন্ন হবার কথা সেটা ছিল এটা। এবং এটা দেখতে খুবই অদ্ভুত, মানে একটা অংশ একটা অ্যাসিড লবণ, আর একটা অংশ হচ্ছে একটা অ্যালকোহল, এবং জিনিসটা খুব অদ্ভুত। এবং তোমাদেরকে হচ্ছে হোমওয়ার্ক থাকবে যে এটার কেমিক্যাল নেম তোমাদেরকে বলতে হবে, এটাই হচ্ছে তোমাদের কি আজকের হোমওয়ার্ক। ভাইয়া যেহেতু এত কষ্ট করে তোমাদেরকে এটা সলভ করে দেখিয়েছে, তাহলে তোমাদেরকে একটু ছোট কষ্ট দেওয়াই যায়, গুগল করে হোক বা যেভাবেই হোক তোমরা এটার কেমিক্যাল নেমটা এই ভিডিওর কমেন্টে জানানোর চেষ্টা করবে। তো এটাই ছিল সেই বিখ্যাত রিয়াকশন, এই যে, এবং এই যে আমরা শেষমেশ এখানকার উত্তরটাও জেনে ফেললাম। এখন তোমরা বলবে যে ভাইয়া এটাই কি পরীক্ষাতে আসবে, না, তবে এটার মতোই কমপ্লেক্স একটা রিয়াকশন কমপ্লিট করার জন্য আমাদেরকে 4টা জিনিস জানতে হয়েছে, ওজোনিফিকেশন, ওজোনোলাইসিস এবং কি আমাদের ক্যানিজারো রিয়াকশন। আবার ক্যানিজারো রিয়াকশন পড়ার জন্য কিন্তু কি জারণ বিজারণ বিক্রিয়া পড়তে হয়েছে, তার মানে একটা কোশ্চেন সলভ করার জন্য 4টা টপিক পড়া লেগেছে। এবং এরকমই কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, এবং সেখানে হয়তো ভিন্ন ভিন্ন রিয়াকশন কি হতে পারে, কানেক্টেড থাকতে পারে। সুতরাং তোমরা চিন্তা করবে, এবং এই জন্য এই রূপান্তর বিক্রিয়াগুলো পারার জন্য যতগুলো নামীয় বিক্রিয়া আছে, নেমিং রিয়াকশন, সেই নামীয় বিক্রিয়াগুলো একদম তোমাদের নখদর্পণে থাকা উচিত। খেয়াল করে দেখো, আমার যদি এই নামীয় রিয়াকশনগুলো নখদর্পণে না থাকে, আমি তো এটা সলভ করতে পারবো না। সুতরাং তোমরা যেটা করবে, অর্গানিকের কিছু পারো আর না পারো, বোঝো বা কম বোঝো, চেষ্টা করবে নামীয় বিক্রিয়াগুলো কি করতে, পড়ে ফেলতে, বা কোন নামীয় বিক্রিয়ার বিক্রিয়ক কি থাকে, কার সাথে বিক্রিয়া দেওয়া হয়, আর কি উৎপন্ন হয়, এগুলো জানার চেষ্টা করবে। এগুলোই তোমাদের বোর্ড পরীক্ষাতে বেশি আসে। তো
তো এরকমই আরও কন্টেন্ট নিয়ে আমি সামনে হাজির হব এবং দেখা হবে পরের কোনো এক সেশনে। আল্লাহ হাফেজ।